হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, হয়তো প্রথমেই তোমার মনে হচ্ছে যে ম্যামের গলা আসছে, ম্যামকে দেখতে পাচ্ছি না, কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের শুধু ভয়েসে পড়াচ্ছি। আজকে আমাকে তোমরা দেখতে পাবে না, একটু ক্যামেরার প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা তো জানো যে তোমাদেরকে আমি এনসিইআরটি থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তার সামারি, ইউনিটের ইন্ট্রোডাকশন, তারপরে সায়েন্টিস্ট এগুলো পড়িয়ে দিচ্ছি। তো আজকে আমরা এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন ফিজিওলজি চ্যাপ্টার ক্লাস 11 সেটা ভালো করে সামারিটা দেখবো। এবং অবশ্যই তোমরা সামারিটা তো শুনবে বটেই, তার কারণ ভিডিও শেষে আমি তোমাদের জন্য সামারি থেকে তুলে 7খানা প্রচন্ড ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো কমপ্লিটলি সামারি বেসড, এনসিইআরটি বেসড এবং অবশ্যই এই ধরনের প্রশ্নই নিতে আসবে। তো এবং সেটা কিন্তু বাংলা ইংলিশ দুটো ভাষায় রয়েছে। তো ভিডিওটা অবশ্যই শোনো। আমার মানে আমি 100% শিওর এগুলো থেকে তোমার উপকার হবে যদি তুমি ভিডিওটা শোনো। আচ্ছা, আর তুমি যদি আমার চ্যানেল নতুন হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। ওকে, দেখ, তো দেখি কি বলছে এনসিইআরটি। এনসিইআরটি বলছে যে মেনি নাইট্রোজেন কন্টেইনিং সাবস্টেন্সেস, ions, CO2, water, etc. that accumulate in the body have to be eliminated. দেহে সঞ্চিত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, আয়ন, কার্বন ডাই অক্সাইড, জল ইত্যাদি অপসারণ করা প্রয়োজন। কারণ তুমি জানো যে আমাদের বডিতে বেশ কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। কিরকম? যেমন ধরো, কন্টিনিউয়াস আমাদের প্রত্যেকটা সেলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এক্সেস ওয়াটার রয়েছে, আয়ন, যে আয়নগুলোর আমাদের প্রয়োজন নেই, যেমন ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরো হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন যদি আমাদের বডিতে খুব বেশি থাকে, তাহলে হাইড্রোজেনের ফলে কি হয়? অ্যাসিডিক হয়ে যাবে। তো তোমার বডির ভিতরে সবকিছু জিনিসপত্র অ্যাসিডিক হতে থাকবে, তাই না? তো এই ধরনের কিছু পচা পচা আয়ন, যেগুলো কিন্তু আমাদের বডি থেকে বার করে দিতে হয়। তো এই ধরনের জিনিসপত্র এবং অবশ্যই তার সাথে নাইট্রোজেন কন্টেইনিং সাবস্টেন্সেস বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেটা আমাদের ইউরিন আমরা বলি, এইগুলো কিন্তু সমস্ত আমাদের বডি থেকে বার করতে হবে। ঠিক। তো নেচার অফ নাইট্রোজেনাস ওয়েস্ট formed and their expression vary among animals, mainly depending on the habitat, availability of water. আচ্ছা, তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের প্রকৃতি ও তাদের রেচন পদ্ধতি বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে পৃথক পৃথক হয়। এটি তাদের বাসস্থানের ও জলের সহজলভ্যতার উপর নির্ভর করে। তুমি দেখো যে মাছ যারা পুরোপুরি জলে থাকে, তাদের এই এক্সপ্রেশন বা রেচনের পদ্ধতি, আর আমরা মানুষ যারা স্থলে থাকি, তাদের কিন্তু এগুলো সেম হবে না। প্রত্যেক প্রাণীদের মধ্যে কিন্তু এগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে? অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড আর দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সক্রিটেড। অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড হচ্ছে প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। ভালো কথা। আচ্ছা, Protonephridia, Nephridia, Malpighian tubules, green glands and the kidneys are the common excretory organs in animals. They not only eliminate nitrogenous waste but also help in the maintenance of ionic and acid-base balance of the body fluids. প্রাণীদের প্রধান রেচন অঙ্গগুলি হলো প্রোটোনেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি এবং বৃক্ক। দেখো, বৃক্ক বা কিডনিটা তো আমাদের থাকে, কিন্তু সব প্রাণীর তো কিডনি থাকবে না। তো বিভিন্ন প্রাণীর এক এক রকমের তোমার রেচন অঙ্গ বা রেসপিরেটরি অর্গান থাকে। কারুর থাকে প্রোটোনেফ্রিডিয়া, কারুর নেফ্রিডিয়া, কারুর ম্যালপিজিয়ান টিউবুল, কারুর গ্রিন গ্ল্যান্ড। এই ধরনের বিভিন্ন প্রাণীদের কিন্তু বিভিন্ন রকমের রেচন অঙ্গ থাকে বা রেসপিরেটরি এক্সক্রিটরি অর্গান থাকে। এরা কি করে? এই সমস্ত রেচন অঙ্গগুলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ ছাড়াও দেহ তরলের আয়ন ও অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখে। দেখো, এটা আমরা অনেক সময় ভুল ভাবি। আমরা ভাবি যে যখনই তোমার কোনো আমরা রেচন অঙ্গের কথা বলছি বা এক্সক্রিটরি অর্গানের কথা বলছি, তার বোধহয় কাজ শুধুমাত্র বাজে জিনিসকে বডি থেকে বার করে দেওয়া। না, তা কিন্তু না। ওর কিন্তু কাজ শুধুমাত্র বডি থেকে বাজে জিনিস বার করে দেওয়া নয়, তার সাথে কিন্তু গোটা আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স বা আয়নিক ব্যালেন্সকেও রক্ষা করে। ঠিক যেমন তোমাকে আমি একটু আগে বললাম যে তোমার বডিতে যদি হাইড্রোজেন খুব বেশি হয়ে যায়, তাহলে কি হবে? তোমার বডি অ্যাসিডিক হয়ে যাবে। বা তোমার বডিতে যদি অ্যামোনিয়া খুব বেশি হয়ে যায়, তাহলে কি হবে? তোমার বডি বেসিক হয়ে যাবে, তাই না? তাই না? তাহলে তোমাকে অ্যাসিড বেসের একটা ব্যালেন্স রাখতে হবে। ঠিক কতটা হাইড্রোজেন আয়ন তোমার বডিতে থাকতে পারে, কতটা অ্যামোনিয়া তোমার বডিতে থাকতে পারে,
বা কোন আয়ন কতটা তোমার বডিতে থাকবে, এইগুলো কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু রাখতে হেল্প করে হলো এই আমাদের রেসপিরেটরি রেসপিরেটরি বলছি বারবার, এক্সক্রিটরি অর্গানস গুলো, রেচন অঙ্গগুলো। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? ওকে। In humans, the excretory system consists of one pair of kidneys, a pair of ureters, a urinary bladder and a urethra. মানুষের রেচন তন্ত্রটিতে কি কি থাকে? এক জোড়া বৃক্ক তুমি পাবে, মানে কিডনি। এক জোড়া তুমি ইউরেটার পাবে, মানে গোবিনী। তুমি একটা ইউরিনারি ব্লাডার পাবে, মানে মূত্রথলি। আর তুমি ইউরেথ্রা পাবে, মানে একটি মূত্র নালী। এগুলো আমাদের মানুষদের রয়েছে। Each kidney has over a million tubular structures called nephrons. প্রতিটি বৃক্কে প্রায় 1 মিলিয়ন নালিকা সমন্বিত গঠন থাকে, এদেরকে নেফ্রন বলে। তোমরা জানো নেফ্রন কাকে বলে? তো নেফ্রন is the functional unit of kidney and has two portions, glomerulus and renal tubule. বৃক্কের কার্যগত একককে নেফ্রন বলে এবং এর দুটি অংশ থাকে, গ্লোমেরিউলাস ও বৃক্কীয় নালিকা। তোমরা জানো এটা যে আমাদের যে নেফ্রন সেটা কিন্তু আমাদের কিডনির ফাংশনাল ইউনিট বা বৃক্কের কার্যগত একক, কারণ নেফ্রনই মেইনলি কাজটা করে এবং নেফ্রনই কিন্তু কাজ করে কিডনিকে সচল রাখে। এবং এই নেফ্রনের মূলত দুটো পার্ট থাকে, একটাকে বলে গ্লোমেরিউলাস, যেটা মাথার উপরে টুপির মতন পার্টটা, আর তার সাথে যে সমস্ত নলটা নেমেছে তাকে বলে রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। Glomerulus is a tuft of capillaries formed from afferent arterioles, fine branches of renal artery. এটা তুমি জিজ্ঞেস করতে পারো যে ম্যাম গ্লোমেরিউলাসটা কি দিয়ে তৈরি? তো বৃক্কীয় ধমনীর সূক্ষ্ম শাখা থেকে উৎপন্ন অন্তর্মুখী উপধমনী একটি রক্তজালক সংগঠন তৈরি করে, তাকে গ্লোমেরিউলাস বলে। দেখো, খুব পাতি কথায় যদি বলতে হয় না, তো এরকম 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 কতগুলো রক্তজালক দিয়ে গ্লোমেরিউলাস তৈরি, মানে বেশ কিছু ব্লাড ক্যাপিলারি দিয়ে গ্লোমেরিউলাস তৈরি। এবার তুমি বলতে পারো যে এই ব্লাড ক্যাপিলারি বা রক্তজালকটা কোথা থেকে এলো? তো বেসিক্যালি এটা কিন্তু তোমার অ্যাফারেন্ট আর্টারিয়াল থেকে এলো। অ্যাফারেন্ট আর্টারিয়ালের বাংলা হচ্ছে অন্তর্মুখী উপধমনী থেকে এলো। এবার তুমি বলতে পারো যে ম্যাম সে আবার কে, সে কোত্থেকে এলো? তো রেনাল আর্টারি, রেনাল নামটা যখনই আমি বলবো বা কোথাও দেখবে রেনাল বুঝবে, রেনাল মানে কিডনি সম্বন্ধীয়, কিডনি রিলেটেড যাই হবে সেটাকে আমরা রেনাল বলি। তো কিডনিতে বা বৃক্কে যে আর্টারি চলে গেছে হার্ট থেকে তাকে বলে রেনাল আর্টারি বা বৃক্কীয় ধমনী। সেইখান থেকে কিছু সরু সুতোর মতন ছোট 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 শাখা বেরোয় ব্লাডের, তাকে বলে অ্যাফারেন্ট আর্টারিয়ালস, এবং সেই শাখাগুলোর যে ক্যাপিলারি রয়েছে, রক্তজালক গুলো রয়েছে, তাই দিয়ে কিন্তু এই গ্লোমেরিউলাস বেটা তৈরি। ঠিক আছে, গ্লোমেরিউলাস তৈরি হয়। ফাইন। The renal tubule starts with a double-walled Bowman's capsule and is further differentiated into a proximal convoluted tubule PCT, Henle's loop HL, and distal convoluted tubule or DCT. বৃক্কীয় নালিকাটি দ্বিস্তরীয় বাউম্যান্স ক্যাপসুল দিয়ে শুরু হয়ে বিভিন্ন অংশে বিভক্ত হয়। তারা কারা? যথা পরাসংবর্ত নালিকা, হেনলির লুপ এবং দূরসংবর্ত নালিকা। তো তুমি নিশ্চয়ই জানো যে এরকম একটা বাটির মতন অংশ থাকে, এটাকে কি বলে? এটাকে বলে বাউম্যান্স ক্যাপসুল। ডিসি লিখলাম, হ্যাঁ, বাউম্যান্স ক্যাপসুল, বাউম্যান্স ক্যাপসুল এটাকে বলে। এবং এটার পরে এখান থেকে কিন্তু কি হবে, এখান থেকে তুমি জানো নলের মতন নামবে, নেমে এই যে কাছের পার্টটা তাকে পিসিটি বলে। পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল কথাটার মানে কি জানো? প্রক্সিমাল মানে কাছাকাছি। তো এই বাউম্যান্স ক্যাপসুল থেকে সবই যেটা তৈরি হয় তাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বলে, পরাসংবর্ত নালিকা। তারপরে এটা এরকম ভাবে ফোল্ড হয়ে ওঠে, যেটাকে পুরো ব্যাপারটাকে বলে হেনলিজ লুপ এইচএল। এবং তারপরে এটা যখন এরকম উপরে উঠে যায় এটাকে কি বলে? এটাকে বলে ডিসিটি, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরসংবর্ত নালিকা। ডিস্টাল মানে দূর, বাউম্যান্স ক্যাপসুলের থেকে এটা দূরে রয়েছে, তাই একে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বলে। ঠিক। The BCTs of many nephrons join to a common collecting duct, many of which ultimately open into the renal pelvis through the medullary pyramid. তো এইখান থেকে তারপরে তুমি জানো এরকম একটা ডাক্টের মধ্যে এটা যুক্ত হয়। এই যে ডাক্ট, ডাক্ট মানে নালী, এই যে ডাক্টটা একে বলে কালেক্টিং ডাক্ট, একে বলে কালেক্টিং ডাক্ট। ঠিক আছে,
আচ্ছা, তো অনেক নেফ্রনের ক্ষেত্রে দূরসংবর্ত নালিকাগুলো সংগ্রাহী নালিকাতেই যুক্ত হয় এবং পরবর্তী সময়ে এটি মেডুলারি পিরামিডের মাধ্যমে রেনাল পেলভিসে মুক্ত হয়। তো বেসিক্যালি কি হয়, অনেকগুলো নেফ্রন থেকে এরকম ডিসিটি আসে, ঠিক আছে, দূরসংবর্ত নালিকা আসে এবং এসে তারা একটা কমন কালেক্টিং ডাক্টে উন্মুক্ত হয়। দেখো এই যে কালেক্টিং ডাক্টটা এঁকেছি, এটা কিন্তু এরম নয় যে একটা নেফ্রনের একটাই কালেক্টিং ডাক্ট থাকবে, তা কিন্তু নয়। অনেকগুলো নেফ্রন থেকে এরকম ডিসিটি এসে একটা কালেক্টিং ডাক্টে মিলিত হয়, ঠিক আছে। আলটিমেটলি কালেক্টিং ডাক্টটা কোথায় গিয়ে খোলে? রেনাল পেলভিসে গিয়ে খোলে, রেনাল পেলভিসে খোলে এবং কিসের মাধ্যমে? না মেডুলারি পিরামিডের মাধ্যমে, মেডুলারি পিরামিডের মাধ্যমে আলটিমেটলি এগুলো রেনাল পেলভিসে গিয়ে খোলে। The Bowman's capsule encloses the glomerulus to form malpighian or renal corpuscle. Bowman's capsule গ্লোমেরুলাসকে পরিবেষ্টন করে ম্যালপিজিয়ান কণিকা অথবা রেনাল কর্পাসেল গঠন করে। কিছুই না, এই যে একসাথে এই যে জিনিসটা মানে গ্লোমেরুলাস প্লাস বাউমেন্স ক্যাপসুলকে তুমি একসাথে বলে দাও ম্যালপিজিয়ান কর্পাসেল বা রেনাল কর্পাসেল। ফাইন, গুড, ভেরি গুড। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইউরিন ফর্মেশন। দেখো ইউরিন ফর্মেশন ইনভলভস থ্রি মেইন প্রসেস, দ্যাট ইজ ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন। মূত্র উৎপাদনটি তিনটে প্রধান প্রক্রিয়ার মাধ্যমে হয়, পরিস্রাবণ, পুনঃশোষণ এবং ক্ষরণ। Filtration is a non-selective process performed by the glomerulus using the glomerular capillary blood pressure. তো এই যে পরিস্রাবণ বা ফিল্ট্রেশন, যেটা প্রথম প্রসেস মূত্র তৈরির জন্য, সেটি একটি নির্বাচনী প্রক্রিয়া যা গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের সহায়তায় সম্পন্ন হয়। দেখো এই যে গ্লোমেরুলাসটা দেখছো না, এখানে তো এটা কি আছে বললাম তো, এটা শুধু ব্লাডই রয়েছে। ব্লাড থাকা মানে ব্লাডের একটা প্রেশার থাকবে। তো এই ব্লাড প্রেশারের উপর ডিপেন্ড করে যে কতটা তোমার জল ফিল্ট্রেট হয়ে এই বাউমেন্স ক্যাপসুলের মাধ্যমে আসবে, বুঝতে পারলে? তো এইখানে কতটা জল ফিল্ট্রেট হবে গ্লোমেরুলাস থেকে, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে হচ্ছে গ্লোমেরুলাসের ব্লাড প্রেশারের ওপর। এটা তো খুব স্বাভাবিক কথা। About 1200 ml of blood is filtered by the glomerulus per minute to form 125 ml of filtrate in the Bowman's capsule per minute, যেটাকে GFR বলা হয়। গ্লোমেরুলাসে প্রতি মিনিটে প্রায় 1200 ml রক্ত পরিশ্রুত হয় এবং প্রতি মিনিটে বাউমেন্স ক্যাপসুলে 125 ml পরিশ্রুত তরল জমা হয়, যাকে জিএফআর বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা মিনিটে মনে রাখবে, প্রত্যেকটা মিনিটে 1200 ml ব্লাড ফিল্ট্রেশন হতে থাকে। কোথা থেকে? না অফকোর্স তোমার এই গ্লোমেরুলাস আর থেকে, গ্লোমেরুলাসে ব্লাড রয়েছে, তো এই ব্লাডের গুলোর মধ্যে 1200 ml ব্লাড কিন্তু প্রতি মিনিটে ফিল্টার করতে থাকে, ঠিক আছে। হয়ে এগুলো কোথায় আসে? বাউমেন্স ক্যাপসুলে আসে এবং বাউমেন্স ক্যাপসুলে ওই ব্লাড ফিল্টার হয়ে কি আসে, যে ব্লাড থেকে যে ওয়াটারটা আসে এখানে, সেটা কতটা? সেটা হচ্ছে 125 ml। তাহলে বাউমেন্স ক্যাপসুলে প্রতি মিনিটে 125 ml ওয়াটার আসলো, যেটাকে আমরা ফিল্ট্রেট বলছি, যেটাকে আমরা ফিল্ট্রেট বা পরিশ্রুত তরল বলছি। 125 ml প্রতি মিনিটে, এটাকে বলে জিএফআর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে তুমি ভাবো 1200 ml ব্লাড থেকে মাত্র কিন্তু 125 ml জলীয় পদার্থ বা ফিল্ট্রেট, সেটা কিন্তু তোমার আসলো হচ্ছে বাউমেন্স ক্যাপসুলে 1 মিনিটে। হ্যাঁ, JGA, a specialized portion of the nephrons, plays a significant role in the regulation of GFR. গ্লোমেরুলাসের পরিস্রাবণের হার নিয়ন্ত্রণে নেফ্রনের একটি বিশেষ অংশ জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এই যে গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হচ্ছে বাউমেন্স ক্যাপসুলে, সেটাকে অনেকে নিয়ন্ত্রণ করে, অনেকে রেগুলেট করে। তার মধ্যে একটা হলো জেজিএ, ঠিক আছে। জেজিএ কি? জেজিএর ফুল ফর্ম কি? জেজিএর ফুল ফর্ম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। সেটা কোথায় থাকে? সেটা কিন্তু মূলত নেফ্রনেই থাকে, যে কিন্তু এই জিএফআর এর রেটকে মানে কতটা, এই যে 1 মিনিটে তোমাকে বললাম 125 ml ফিল্টার হলো, সেইটাকে কিন্তু রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে। Nearly 99% reabsorption of the filtrate takes place through different parts of the nephrons. নেফ্রনের বিভিন্ন অংশে প্রায় শতকরা 99% পরিশ্রুত তরলের পুনঃশোষণ ঘটে। দেখো তোমার ফিল্ট্রেশন হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল ইউরিন তৈরি, ঠিক আছে, পরিস্রাবণ। এবারে হবে রিঅ্যাবজর্পশন বা
পুনঃশোষণ, তো 99% পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন কিন্তু নেফ্রনের বিভিন্ন পার্টে হয়। দেখো, এবার তুমি বলতেই পারো যে ম্যাম ফিল্ট্রেশন তো হলো, আবার রিঅ্যাবজর্পশনের দরকারটা কি, পুনঃশোষণের দরকার কি? অ্যাকচুয়ালি 125 ml যদি তোমার মূত্র হয়ে বেরিয়ে যায়, তুমি কি বাঁচবে বলো তো? 1 মিনিটে 125 ml তোমার জল, তাই তো 1 মিনিটে 125 ml জল তোমার নেফ্রনে চলে এলো। এবার তুমি বলো, তুমি যদি প্রতি মিনিটে একবার করে বাথরুমে যাও আর 125 ml করে জল মূত্র করতে থাকো, তুমি কি বাঁচবে আর নাকি তোমার শরীর ঠিক থাকবে? তো তোমাকে তো এতটা জল এভাবে ফেলে দিলে চলবে না, তাই না? তো তোমাকে কি করতে হবে, এই জলগুলোকে, এবং জলের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসও চলে আসে যেগুলো আমরা শরীর থেকে বার খেতে দিতে চাই না, সেইগুলো কিন্তু আমাদের আবার ব্লাডে ফিরে যায়, নেফ্রনের থেকে ব্লাডে ফিরে যায়। বুঝতে পারলাম? তো সেইটাকেই বলে হচ্ছে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। কেন রি কেন, পুনঃ কেন? কারণ অলরেডি একবার ওগুলো চলে এসেছে ভুল করে মজা করে আমি বলি, ভুল করে আর কি, চলে এসেছে তোমার নেফ্রনে, তো সেগুলোকে তুমি ফেরত দাও তোমার বডিকে, তাই রিঅ্যাবজর্পশন না পুনঃশোষণ, সেটা কিন্তু তোমার নেফ্রনের বিভিন্ন পার্টের মধ্যে থেকে হয়। PCT is the major site of reabsorption and selective secretion. পরা সংবর্ত নালিকায় সব থেকে বেশি পুনঃশোষণ এবং কিছু নির্দিষ্ট পদার্থের ক্ষরণ ঘটে। তো এই যে রিঅ্যাবজর্পশনটা হলো সব থেকে বেশি কোথায় হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটিতে। দেখো, কেন বলো তো? বাউম্যান্স ক্যাপসুলেই তো বেশিরভাগ জিনিস চলে এসেছে না, তো এটার পরেই তো পিসিটি রয়েছে। পিসিটিটা তো বাউম্যান্স ক্যাপসুলের সব থেকে কাছে, তো এখান থেকেই বেশিরভাগ পুনঃশোষিত হয়ে বা রিঅ্যাবজর্পশন হয়ে রক্তে মিশে যাওয়া, সেটাই তো সব থেকে বুদ্ধিমানের কাজ, তো সেটাই হয়। এবং অবশ্যই তার সাথে কিন্তু সিক্রেশন বা ক্ষরণও হয়। মানে কি, যেগুলো যেগুলো কিন্তু বাজে বাজে পচা পচা জিনিস, যেগুলো হয়তো সবটা রক্ত থেকে আসেনি, বাউম্যান্স ক্যাপসুলে সবটা ফিল্ট্রেট হয়নি, সেরকম কিছু জিনিস খরিত হয় বা সিক্রেট হয় পিসিটিতে। তাহলে একাধারে পিসিটিতে যেমন রিঅ্যাবজর্পশন তো হচ্ছেই, পুনঃশোষণ, ভালো জিনিসগুলো রিঅ্যাবজর্পশন হয়ে রক্তে ফিরে যাচ্ছে, তেমনি কিছু পচা জিনিস যেগুলো সিক্রেট হয়নি সেগুলো কিন্তু সিক্রেশন বা ক্ষরণ এখানে হবে। ঠিক আছে? HL বা HL কি, হেনলিজ লুপ, primarily helps to maintain osmolar gradient within the kidney interstitium, যেটা কিন্তু তোমার 300 থেকে 1200 মিলি অসমোলিটার পার লিটার। এবার এইটা কি হয়, হেনলি লুপ প্রধানত বৃক্কের মেডালার অন্তর্বর্তী স্থানে অভিস্রবণ চাপের নতিমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়, এবার হেনলিজ লুপের যে পার্টটা, লম্বা মতন পার্টটা, হেনলিজ লুপ নালীটা যেটা, ওটা কিন্তু মেইনলি অসমোলার গ্রেডিয়েন্টটাকে বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে? মানে অভিস্রবণ চাপের নতিমাত্রাটা বজায় রাখতে সাহায্য করে। এবার দেখো, এই অসমোলার গ্রেডিয়েন্ট মানে কি? মানে হচ্ছে যে তোমার অসমোলারিটি বজায় রাখা, কারণ তোমার কিডনির বিভিন্ন পার্টে কিন্তু বিভিন্ন রকম আয়নিক কনসেন্ট্রেশন থাকে। দেখো, এর বেশি বোঝাতে গেলে আমার শুধু এই পার্টটুকু নিয়ে আমাকে 1 ঘন্টা তোমাকে এখন বোঝাতে হবে, এবার সেটা তো আমি পারবো না, কারণ এটা সামারি ক্লাস, তাই না? এটা তো ডিটেইল ক্লাস নয়। তাই জাস্ট সামারিটুকু বোঝানোর জন্য তোমাকে আমি বোঝাচ্ছি যে অসমোলার গ্রেডিয়েন্ট মানে কিডনির বিভিন্ন পার্টে বিভিন্ন রকম আয়নের কনসেন্ট্রেশন থাকে, কোথাও বেশি কোথাও কম, যেমন 300 থেকে শুরু হয়ে 1200 অব্দি বিভিন্ন রকম ভ্যারি করে এটা, সেটাকেই বলে অসমোলার গ্রেডিয়েন্ট। তো এই আয়নের কনসেন্ট্রেশনটা ভ্যারি যে করে, সেটাকে করতে হেল্প করে হচ্ছে হেনলিজ লুপ। DCT and collecting duct allow extensive reabsorption of water and certain electrolytes, which help in osmoregulation. H plus, K plus ammonia could be secreted into the filtrate by the tubules to maintain the ionic balance and pH of the body fluid. দূরসংবর্ত নালিকা ও সংগ্রাহী নালিকা জল এবং কিছু তড়িৎ বিশ্লেষ্যর পুনঃশোষণ ঘটায় এবং অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বৃক্কীয় নালিকা পরিশ্রুত তরলে H প্লাস, K প্লাস এবং অ্যামোনিয়া ক্ষরণ করে, দেহ তরলের পিএইচ এবং আয়নের ভারসাম্য বজায় রাখে। দেখো, এটা খুব স্বাভাবিক কথা যে ডিসিটিতে আর কালেক্টিং ডাকে কিন্তু প্রচুর পরিমাণে জলের রিঅ্যাবজর্পশন হবে বা পুনঃশোষণ হবে, কারণ দেখো, এই ডিসিটির এই পার্টেই, কালেক্টিং ডাক্টের এই পার্টের পরেই কিন্তু কি হলো, মূত্রটা কিন্তু বেরিয়ে যাবে, তখন কিন্তু ওকে আর কেউ হোল্ড করতে পারবে না। এবার এখান থেকে তুমি যতটা পারো বাবা জল বডিতে ফিরিয়ে দাও, কারণ তুমি অনেক কষ্ট করে জল খাচ্ছ, জল বডিতে সঞ্চয় করছো, সব জল তুমি বার করে দিতে পারবে না। তাই জন্য সব থেকে বেশি জলের পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন কিন্তু এই মেইনলি ডিসিটি আর কালেক্টিং ডাক্টেই হয়ে থাকে। কেন? কারণ ডিসিটি আর কালেক্টিং ডাক্টের পরে কিন্তু তুমি আর জলকে বডিতে ফেরত দিতে পারবে না, এই পার্টে বাবা বেশি বেশি করে জলকে তুমি ফেরত দিয়ে দাও।
এবং এই পার্টের পরেই যেহেতু তোমার মূত্রটা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এই পার্টে কিন্তু মনে করে যত আজে বাজে জিনিস সেগুলোকে কিন্তু সিক্রেট বা ক্ষরণ করো, যেমন H+ বাজে, হাইড্রোজেন আয়ন বাজে, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া, এই যে জিনিসগুলো যেগুলো তোমার শরীরে বেশি হলে তোমার শরীরের অ্যাসিড বেস যে ইকুইলিব্রিয়াম সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য কিন্তু এই অখাদ্য জিনিসগুলোকে তাড়াতাড়ি করে কি করতে হবে, তোমাকে ক্ষরণ করতে হবে, সিক্রেট করতে হবে। কোথায়? ওই ডিসিপিআর কালেক্টিং ডাক্টে। তাই ডিসিপিআর কালেক্টিং ডাক্টে তুমি একাধারে যেমন কি করছো, জল নিয়ে তাকে পুনঃশোষণ করাচ্ছ, মানে তাকে তুমি রিঅ্যাবজর্পশন করাচ্ছ, ঠিক তেমনি অখাদ্য আয়নগুলোকে কিন্তু তুমি এই পার্টে বেশি বেশি করে ক্ষরণ করাও বা সিক্রেট করিয়ে দাও, যাতে সেগুলো কিন্তু নালীটার মধ্য দিয়ে, মানে কালেক্টিং ডাক্টের মধ্য দিয়ে আলটিমেটলি বেরিয়ে যায়। ঠিক আছে? কারণ তবেই তুমি তোমার বডির পিএইচ এবং সবকিছু বজায় রাখতে পারবে। A countercurrent mechanism operates between the two limbs of the loop of Henle and those of vasa recta. Vasa recta হচ্ছে capillary parallel to Henle's loop. আচ্ছা, দেখো কাউন্টার কারেন্ট মেকানিজমে কি হয়, দুটো হেনলির লুপের যে দুটো লিম্ব রয়েছে, দুটো লিম্ব আর ভাসা রেক্টার মধ্যে কিন্তু ও কি করে, তোমার কাজ করে। আচ্ছা, যেমন তোমাকে আমি বোঝাই, কাউন্টার কারেন্ট নামটা দেখো এরকম কেন। দেখো এখানটায় আসি না, ধরো এইখানটাতে তোমার এটা ধরো হেনলির লুপ, ঠিক আছে, হেনলির লুপ। এবার তুমি জানো যে হেনলির লুপে কি হচ্ছে, যে ধরো টয়লেটটা তৈরি হচ্ছে, ওয়াটারটা সেটা এইভাবে যাচ্ছে তো। তাহলে তুমি দেখো হেনলির লুপের দুটো যে আর্ম রয়েছে, দুটো বাহু রয়েছে, তার একটাতে এইভাবে জলটা নামছে, মানে অ্যারোটা দেখো, অ্যারোটা নোটিস করো, একটায় নামছে একটায় উঠছে, তাই তো? দুটো আর্মে এই জলের অ্যারোটা উল্টো রয়েছে, তো একটায় নামছে একটায় উঠছে, তার মানে জলের অ্যারো দুটোতে উল্টো রয়েছে। তাহলে একটায় নামা একটায় ওঠা, মানে ওরা কি বিপরীতমুখী, এটাকে বলে কাউন্টার কারেন্ট মেকানিজম। আবার এটা তো হেনলেস লুপে শুরু হলো, এবার এর পাশ দিয়ে ঠিক এক্সাক্ট এইভাবেই কিন্তু ব্লাড গেছে, এক্সাক্ট এইভাবে ব্লাড গেছে, এবং এই ব্লাডটাকে এখানে দেখো লিখেই দিয়েছে, এটাকে ভাসা রেক্টা বলে। এটা এই ব্লাডটাকে বলে, ব্লাড ভেসেলটাকে বলে ভাসা রেক্টা। এবার এই ভাসা রেক্টায় যে ব্লাড নামছে সেটা কিভাবে নামছে জানো? সেটা দেখো এইভাবে ব্লাডটা নামছে, আবার এইভাবে উঠছে। তার মানে তুমি দেখো এই ভাসা রেক্টারও যে দুটো আর্ম রয়েছে, ভাসা রেক্টারও যে দুটো আর্ম রয়েছে, তার একটাতে ব্লাড নামছে একটায় উঠছে, তার মানে এটাও বিপরীতমুখী, দুটো আর্মে একটায় নামছে একটায় উঠছে, তাই তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কাউন্টার কারেন্ট। ফাইন। আবার একটা মজা দেখবে, তুমি যদি একে আর একে দেখো, তাহলে দেখো এই হেনলিজ লুপের মধ্যে এখান দিয়ে উঠছে জলটা আর ব্লাড এখানে নামছে, তার মানে এরাও পাশাপাশি দুজন দুজনের অপোজিট, কাউন্টার কারেন্ট। আবার তোমাকে যদি এইটা আর এইটা দেখাই, তাহলে হেনলিজ লুপে দেখো নামছে জলটা আর ভাসার একটায় ব্লাডটা উঠছে, তার মানে এই দুটো লিম্ব যদি দেখো, এই দুটো আর্মও যদি দেখো বাহু, তাহলে এখানেও কিন্তু অপোজিট হচ্ছে, ব্লাড উঠছে জল নামছে, তাহলে এটাও কাউন্টার কারেন্ট। এই জন্য একে কাউন্টার কারেন্ট বলে, বুঝতে পারলে? মানে সবটাই এখানে উল্টো। হেনলিজ লুপের দুটো আর্মের মধ্য দিয়ে একটায় জল নামছে একটায় উঠছে, সেটাও কাউন্টার কারেন্ট। ভাসা রেক্টার মধ্য দিয়ে একটা আর্মে রক্ত নামছে একটায় উঠছে, সেটাও তাহলে কাউন্টার কারেন্ট। ঠিক তেমনি হেনলিজ লুপ আর ভাসা রেক্টা যদি নোট করো, তাহলে দেখো পাশাপাশি যদি দেখো, একটার মধ্য দিয়ে জল উঠছে ব্লাড নামছে, আবার আরেকটার মধ্য দিয়ে জল নামছে ব্লাড উঠছে, সব ব্যাপারটাই কিন্তু অপোজিট, তাই একে কাউন্টার কারেন্ট বলে। ফাইন। The filtrate gets concentrated as it moves down the descending limb but is diluted by the ascending limb. তো হেনলির লুপের অধোগামী বাহু দিয়ে পরিশ্রুত তরল প্রবাহিত হওয়ার সময় তরলের ঘনত্ব বৃদ্ধি পায়, ও ঊর্ধ্বগামী বাহু দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর ঘনত্ব হ্রাস পায়। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু তুমি জানো এখানে দুটো লিম্ব রয়েছে হেনলির লুপে। আচ্ছা, আমি এখানটাতে তোমাকে দেখাই, দাঁড়াও। দেখো হেনলিজ লুপে যদি দেখো এরকম এরকম, এবার এই যে আর্মটাকে, এটাকে বলে হচ্ছে ডিসেন্ডিং লিম্ব,
আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। শোনো, ডিসেন্ডিং লিম্ব আর এটাকে বলে অ্যাসেন্ডিং লিম্ব। হ্যাঁ, ডিসেন্ডিং মানে হচ্ছে নামা, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ওঠা। তাহলে ডিসেন্ডিং এর বাংলা হচ্ছে অধোগামী আর অ্যাসেন্ডিং এর বাংলা হচ্ছে ঊর্ধ্বগামী। এবার এই ডিসেন্ডিং এর মধ্য দিয়ে যখন এই ফ্লুইড তোমার নামছে তখন কি হয়, তখন কিন্তু ওটা কনসেন্ট্রেটেড হতে থাকে, ওর ঘনত্ব বাড়তে থাকে। আবার যখন অ্যাসেন্ডিং এর মধ্য দিয়ে ফ্লুইডটা ওঠে তখন ওটা কনসেন্ট্রেশন কি হয়, কমতে থাকে, মানে ওর ঘনত্ব কিন্তু হ্রাস পেতে থাকে। ব্যাস, এখানে আমি এটুকুই বোঝাবো, কারণ ঘনত্ব কি করে হ্রাস পায় সেটা বাবা এখানে বোঝানো সম্ভব না, এটা একটা গোটা লেকচার নিয়ে নেবো এটা পড়াতে গেলে। The electrolytes and urea are retained in the interstitium by this arrangement. তো এই ব্যবস্থাপনার মাধ্যমে বৃক্কের মেডালার অন্তর্বর্তী স্থানে তড়িৎ বিশ্লেষ্য এবং ইউরিয়া সঞ্চিত থাকে। এই সমস্ত কাউন্টার কারেন্ট করে আলটিমেটলি কি হয়, কারণ হচ্ছে যে তোমার যে কিডনি তার যে মেডালা পার্ট, বৃক্কের যে মেডালা পার্ট, সেখানে কিন্তু তোমার ইউরিয়া এবং বিভিন্ন আয়নের সব ভারসাম্য বজায় থাকে। DCT and collecting duct concentrate the filtrate about 4 times, that is from 300 to 1200. দেখো, দূরসংবর্ত নালিকা ও সংগ্রাহী নালিকা পরিশ্রুত তরলের ঘনত্বকে 4 গুণ বৃদ্ধি করে। অবশ্যই, কেন বৃদ্ধি করে? তোমাকে আমি একটু আগে বলেছি যে কালেক্টিং ডাক্ট আর ডিসিটি তে কিন্তু মেইনলি জল রিঅ্যাবজর্ব হয়, জলের পুনঃশোষণ হয়। জলটা তো চলে যাচ্ছে, তাহলে তো ওই জায়গাটায় ঘনত্ব বাড়বেই, তাই না? ওরা কিন্তু ওই জায়গাটায় মেইনলি তোমার কনসেন্ট্রেট করে মূত্রকে। জল সব চলে যায় ব্লাডে, তাই 300 থেকে 1200 অব্দি কিন্তু তোমার কনসেন্ট্রেশন হয়ে যায়। ইট ইজ অ্যান এক্সেলেন্ট মেকানিজম অফ কনজারভেশন অফ ওয়াটার। এটি দেহে জল সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটা না হলে সারাদিন তোমাকে টয়লেটেই বসে থাকতে হতো। Urine is stored in the urinary bladder till a voluntary signal from CNS carries out its release through urea, that is micturition. আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ঐচ্ছিক স্নায়বিক উদ্দীপনা না আসা পর্যন্ত মূত্রথলিতে সঞ্চিত থাকে। এই স্নায়বিক উদ্দীপনার জন্য মূত্রনালীর মধ্য দিয়ে মূত্র নিঃসরণ হয়। এই প্রক্রিয়াকে মূত্রত্যাগ বা মিক্সচুরেশন বলা হয়। দেখো, টয়লেটটা আলটিমেটলি এইখান থেকে বেরোবে, মানে এই কালেক্টিং ডাক্ট থেকে বেরিয়ে গিয়ে তো তোমার কিডনিতে জমা হলো, এবং সেখান থেকে আলটিমেটলি সেটা কোথায় আসবে, ইউরিনারি ব্লাডারে, মূত্রথলি থেকে জমা হয়। এবার দেখো, মূত্রথলিতে এসে যদি কন্টিনিউয়াস তো আমাদের মূত্র জমা হচ্ছে, কিন্তু তুমি কি কন্টিনিউয়াস টয়লেটে যাচ্ছ না তো। একটা পার্টিকুলার অ্যামাউন্ট যখন টয়লেট তোমার ইউরিনারি ব্লাডারে জমা হচ্ছে, মূত্রথলিতে জমা হচ্ছে, তখন কিন্তু তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস থেকে একটা সিগন্যাল আসে, এবং তখনই তুমি মূত্র ত্যাগ করতে যাও। আদারওয়াইজ তুমি সারাদিন দাঁড়িয়ে থাকো না মূত্র ত্যাগ করতে, তাই না? এই প্রসেসটাকে বলে মিক্সচুরেশন, মূত্র ত্যাগ পদ্ধতি। স্কিন, লাংস এন্ড লিভার অলসো অ্যাসিস্ট ইন এক্সক্রিশন। ত্বক, ফুসফুস এবং যকৃত রেচনে সাহায্য করে। তাহলে এই যে জিনিসটা হলো, মানে এই যে রেচন হয়, তাতে কিন্তু শুধুমাত্র যে কিডনি হেল্প করে তা না, এখানে আমাদের স্কিনও হেল্প করে, লাংও হেল্প করে, লিভারও হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে আমি বলবো যে এখান থেকে কিছু পার্ট তোমাকে আমি ইয়ে করব, শিখাবো হচ্ছে তোমার কিছু এমসিকিউ। ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের জন্য আজকে আমি এখানে দেখাবো। এমসিকিউটা করিয়ে দিই, চটপট শেষ হয়ে যাবে। দেখো, প্রথম স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আমি এখানে তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে এমসিকিউ সলভ করানোর সময় বলছি, যারা তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তারা এগুলো স্ক্রিনশট নিতে পারো। দিস এমসিকিউজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। আর যারা তোমরা আমার পেইড ব্যাচে পড়ো তারা এগুলো সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে, তারা শুধু শোনো, তোমাদেরকে কিছু পিডিএফ ইয়ে নিতে হবে না, ঠিক আছে? স্ক্রিনশট নিতে হবে না। ওকে, নাইট্রোজেন, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড আর দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সক্রিডেড। ওকে, নাইট্রোজেন, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড হচ্ছে প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। ঠিক না ভুল? এটা কিন্তু ভুল। কেন বলো তো? দেখো, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড তো ঠিক আছে, কিন্তু নাইট্রোজেন তো নয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ইউরিক আর ইউরিক অ্যাসিড হচ্ছে, মানে অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড হচ্ছে তোমার মেইন নাইট্রোজেনাস ওয়েস্ট বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য। ঠিক আছে? তাহলে এটা ভুল। ওকে, নেক্সট হচ্ছে, the only function of excretory organs is to eliminate nitrogenous waste. এটা বলছে যে রেচন অঙ্গের একমাত্র কাজ হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করা। ঠিক না ভুল? ভুল। কেন বলো? কারণ একটু আগেই আমরা পড়েছি যে তোমার এক্সক্রিটারি অর্গান অবশ্যই নাইট্রোজেনাস ওয়েস্ট রিমুভ তো করে, কিন্তু তার সাথে ও যেটা করে অ্যাসিড বেস ব্যালেন্স করে। তার সাথে ও যেটা করে অ্যাসিড বেস ব্যালেন্স করে।
এটা কিন্তু ওর একটা বড় কাজ। তাহলে আমি যে অনলি কথাটা দিয়েছি তার মানে তো ভুল, অনলি তো নয়, শুধুমাত্র তো নাইট্রোজেনাস ওয়েস্ট বার করা ওর কাজ না, এর সাথে অ্যাসিড বেস ব্যালেন্স করাও ওর কাজ, তাই তো? তাহলে দুটোই কিন্তু ভুল, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, দুটোই কিন্তু ভুল, আনসার হচ্ছে বি। ভালো কথা একটা জিনিস বলছি, ভালো করে কোয়েশ্চেন গুলোর মানে তোমরা বোঝো, কি বলছে, কেন বলছে, কোথায় ভুল হচ্ছে। আমি লিখে দিতে পারি যে 90% বাচ্চা তোমরা এই স্টেটমেন্ট 2টাকে ট্রু করে আসবে, কিন্তু এটা ট্রু নয়। ভালো করে দেখো, তুমি এটা দেখে বলবে যে হ্যাঁ ম্যাম, রেচন অঙ্গের তো কাজ সত্যিই বর্জ্য পদার্থ অপসারণ করা, তাই না? কিন্তু না, একমাত্র দিয়েছি আমি, এই একমাত্রটাকে তোমাকে নোট করতে হবে। এই জন্য তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে কোয়েশ্চেন সলভ করলে শুধু হবে না, কিরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসবে সেইগুলো সলভ করতে হবে, তবে তো তুমি শিখবে। এই যে এখানে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি ধরে ধরে, তবে তো তুমি শিখবে। তুমি শুধুমাত্র মানে ডাইরেক্ট পরীক্ষা দিতে গেলে তো হবে না, বুঝতে পারলে তো? এভাবে কিন্তু তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে বাবা, কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, in humans the excretory system consists of one pair of kidneys, a pair of ureters, a pair of urinary bladder and urethra. মানুষের রেচন তন্ত্রটি একজোড়া বৃক্ক, একজোড়া গবিনী, একজোড়া মূত্রথলি এবং মূত্রনালী নিয়ে গঠিত। ভুল না ঠিক? আমি জানি তোমরা বলবে ঠিক না, ঠিক না ভুল। কেন? ইউরিনারি ব্লাডার পেয়ারে থাকে না বাবা, একজোড়া মূত্রথলি থাকে না, বাকিগুলো জোড়া থাকে। মানে কিডনি আর ইউরেটার জোড়া থাকে এক জোড়া, কিন্তু ইউরিনারি ব্লাডার একটি হয়, ওয়ান, এক জোড়া নয়, তাহলে এটা ভুল। আচ্ছা, ইচ কিডনি হ্যাজ ওভার আ মিলিয়ন টিউবুলার স্ট্রাকচারস কল্ড নেফ্রনস। প্রতিটি বৃক্কি প্রায় 1 মিলিয়ন নালিকা সমন্বিত গঠন থাকে যাতে নেফ্রন বলে। হ্যাঁ, একদম ঠিক কথা, এখানে কোনো ভুল নেই। তাহলে হচ্ছে এটা ঠিক, তাহলে হচ্ছে কি হবে উত্তর? উত্তর হবে 1 ভুল 2 সঠিক, তাই তো? নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন, ওকে, বলছে যে নেফ্রন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি। বৃক্কের কার্যগত এককে নেফ্রন বলে। হ্যাঁ, এটা অবশ্যই, কোনো সন্দেহই নেই। স্টেটমেন্ট 2 বলছে ইট হ্যাজ টু পোর্শনস, গ্লোমেরুলাস এন্ড রেনাল টিউবুল। এটি দুটো অংশ থাকে, গ্লোমেরুলাস আর রেনাল টিউবুল। তাও ঠিক, কোনো ভুল নেই। তাহলে দুটোই সঠিক, এ এবং 2 মানে 1 and 2 দুটোই কিন্তু সঠিক। এটা ইজি কোয়েশ্চেন ছিল। এরকম ইজি কোয়েশ্চেন নিতে কিন্তু 10-20% থাকবে, বাকি সবই কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেনই থাকবে, তাই দয়া করে এগুলো শেখো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে গ্লোমেরুলাস ইজ a tuft of capillaries formed from afferent arterioles fine branches of renal artery. বৃক্কীয় ধমনীর সূক্ষ্ম শাখা থেকে উৎপন্ন অন্তর্মুখী উপধমনী একটি রক্তজালক সংগঠন তৈরি করে, তাকে গ্লোমেরিউলাস বলে। ঠিক না ভুল? একদম ঠিক, কোনো ভুল নেই এখানে, ট্রু। নেক্সট, the renal tubule starts with a single walled Bowman's capsule and is further differentiated into PCT, HL and DCT. বৃক্কীয় নালিকাটি একস্তরীয় বার্মেন্স ক্যাপসুল দিয়ে শুরু হয় এবং বিভিন্ন অংশে বিভক্ত হয়, যথা পিসিটি, এইচএল এবং ডিসিটি। ঠিক না ভুল? হ্যাঁ ঠিক না, ঠিক না। কেন? কারণ বার্মেন্স ক্যাপসুল সিঙ্গেল ওয়ার্ল্ড হয় না, ডাবল ওয়ার্ল্ড হয়, একস্তরীয় হয় না বাবা, দ্বিস্তরীয় হয়। আশা করি বুঝতে পারছো কোয়েশ্চেন গুলো সলভ করার মাধ্যমে যে আমি কিভাবে কিভাবে তোমাদের জন্য কোয়েশ্চেন গুলো করে নিয়েছি, যে কিরকম ভাবে নিটে প্রশ্ন আসে। এই এই ভুলগুলোই তোমরা করি। হ্যাঁ, সেন্টেন্সটা একদম ঠিক আছে, কিন্তু দেখো ঠিক নেই, একটা ছোট্ট জায়গায় টুইস্ট করে দিয়েছে। আচ্ছা, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো, কমপ্লিট বেঙ্গলি মিডিয়াম থেকে পরীক্ষা দেবে এবং বাংলায় পরীক্ষা দেবে, আমি বারবার বলছি অ্যাব্রিভিয়েশন শিখবে, পিসিটি, এইচএল, ডিসিটি শিখবে। কারণ তুমি যদি পড়ে যাও শুধু পড়া সংবর্তনালিকা, হিন্দির লুপ, দূর সংবর্তনালিকা, তাহলে বাবা হবে না। কারণ পরীক্ষায় কিন্তু তোমাকে এভাবে পিসিটি, এইচএল এবং ডিসিটি লিখে দেবে, তোমাকে পড়া সংবর্তনালিকা, দূর সংবর্তনালিকা নাও দিতে পারে। তাই প্লিজ অ্যাব্রিভিয়েশন শেখো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো। তাহলে 1 সঠিক 2 ভুল, ঠিক আছে? চলো, আনসার হচ্ছে সি। খুব ভালো কথা। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার পিসিটি ইজ দ্য মেজর সাইট অফ রিঅ্যাবজর্পশন এন্ড সিলেক্টিভ সিক্রেশন। পিসিটি তে সব থেকে বেশি পুনঃশোষণ এবং কিছু পদার্থের ক্ষরণ ঘটে। একদম ঠিক, কোনো সমস্যা নেই। It helps to maintain osmolar gradient within the kidney interstitium. এটি বৃক্কের মেডালার অন্তর্বর্তী স্থানে অভিস্রবণ চাপের নতিমাত্রা বজায় রাখতে সাহায্য করে। না 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 না, কি করে? হেনলিজ লুপ করে বাবা, এটা করে না হেনলিজ লুপ। হেনলিজ লুপ মেইনলি কিন্তু তোমার কিডনির ইন্টারস্টিশিয়ামে অসমোলার গ্রেডিয়েন্টকে বজায় রাখতে সাহায্য করে, বুঝলে? হেনলির লুপ করে, পিসিটি করে না।
তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 3 ইজ ইনকারেক্ট, এক সঠিক 2 ভুল, আনসার হচ্ছে সি। খুব ভালো কথা। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে PCT and collecting ducts allow extensive reabsorption of water and certain electrolytes which help in osmoregulation। আচ্ছা, এটার বাংলা হচ্ছে যে পিসিটি ও সংগ্রাহী নালিকা জল এবং কিছু তড়িৎ বিশ্লেষের পুনঃশোষণ ঘটায় যা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ঠিক না ভুল? একদম ভুল। কেন? কারণ পিসিটি মোটেও এই কাজটা করে না। হ্যাঁ, কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা তো করে, আর কে করে? ডিসিটি। তোমাকে আমি একটু আগেই বোঝালাম যে ডিসিটিটাই পরে থাকে। তো ডিসিটি আর কালেক্টিং ডাক্টেরই কাজ যে যা 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 বাবা জলমলকে আবার ফেরত পাঠা না, তো সব টয়লেট হয়ে বেরিয়ে যাবে, তাই না? তাহলে ওদেরই এটা মেইন কাজ, পিসিটি না বাবা, ডিসিটি। নেক্সট, H plus, K plus and ammonia could be secreted into the filtrate by the tubules to maintain the ionic balance and pH of body fluid। আচ্ছা, বৃক্কীয় নালিকা পরিশ্রুত তরলে H plus, K plus এবং অ্যামোনিয়া ক্ষরণ করে দেহ তরলের pH ও আয়নের ভারসাম্য বজায় রাখে। হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। তাহলে এক ভুল 2 সঠিক, তাই তো? ও, খুব ভালো কথা। নেক্সট কোয়েশ্চেন এবং তার সাথে লাস্ট কোয়েশ্চেন। ইউরিন ইজ stored in the urinary bladder till a voluntary signal from CNS comes। প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে ঐচ্ছিক স্নায়বিক উদ্দীপনা না আসা পর্যন্ত মূত্রথলিতেই সঞ্চিত থাকে। কোথায় ভুল বলো তো? পিএনএস থেকে তো আসে না, সিএনএস থেকে আসে। কেন্দ্রীয়, প্রান্তীয় থেকে আসে না বাবা, কেন্দ্রীয় থেকে আসে। ঠিক আছে? ওকে। নেক্সট, স্কিন ডাজ নট অ্যাসিস্ট ইন এক্সপ্রেশন। ত্বক রেচনে সাহায্য করে না। হায় রাম, ত্বক তো অবশ্যই রেচনে সাহায্য করে, স্কিনের কিন্তু একটা এক্সপ্রেশনে অবশ্যই ভূমিকা রয়েছে। তাহলে দুটোই কিন্তু এখানে ভুল। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট। 1 এবং 2 দুটোই ভুল, আনসার হচ্ছে বি। ওকে, আমার মনে হয় যে এখান থেকে তোমাদেরকে আমি আইডিয়া দিতে পারছি যে কিভাবে নিটের প্রশ্ন আসবে, কিভাবে তোমাদের সলভ করতে হবে, কিভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি, প্লিজ চেষ্টা করো এভাবে করতে। নিট পরীক্ষা, অধ্যাবসায়ের পরীক্ষা, কতটা মনোযোগ দিয়ে পড়ছো, কতটা স্মার্টলি পড়ছো, সেটা ডিপেন্ড করবে, তার উপরেই ডিপেন্ড করবে তুমি নিতে পারবে কি পাবে না। ঠিক আছে? আচ্ছা, এই হলো আজকের ভিডিও। তোমরা যারা মনে করছো আমার কাছে আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও নেক্সট উইকের জন্য, প্রচুর প্রশ্ন তোমাকে এভাবে আমি পিডিএফ এ সাপ্লাই দেবো, চ্যাপ্টার ওয়াইজ প্রচুর কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে। ইউ ক্যান ডু। ঠিক আছে? তাহলে তুমি যদি আমার ব্যাচ এনরোল করতে চাও, এনরোল করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেইলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।